ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস 1206 থেকে শুরু হয়ে 1857 সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে 1206 সাল থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত মোট 322 বছর হিন্দুস্তান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি, বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে। 1206 থেকে 1526 সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয়। সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত, খিলজি সালতানাত, তুগলক সালতানাত, সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন। দর্শক মণ্ডলী, তুগলক সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় তুগলক রাজবংশের তৃতীয় সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসনকাল সম্পর্কে আলোচনার পঞ্চম পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ফিরোজ শাহ তুগলক 1359 সালে বাংলা আক্রমণের পর বিদ্রোহী সিন্ধু রাজ্যের থাট্রা দখল করেন। সেখানকার রাজা জাম দিল্লি থেকে চাইছিলেন স্বাধীনতা। ফিরোজ শাহ তাকে অপসারণ করে তার ভাইকে বসান সিংহাসনে। সুলতান দক্ষিণ ভারত দখলের কোনো চেষ্টা করেননি, তবে গুজরাটে বিদ্রোহ দেখা দিলে সে বিদ্রোহ তিনি কঠোর হাতে দমন করেন। ফিরোজ শাহ ছিলেন অত্যন্ত ধার্মিক ও শান্তিপ্রিয় শাসক। তার মধ্যে সামরিক উদ্দীপনার অভাব ছিল। দীর্ঘ রাজত্বকালে তিনি বড় রকমের কোনো যুদ্ধ বিগ্রহ ও রাজ্য বিজয়ের সম্পন্ন করেননি, কিন্তু তা সত্ত্বেও তিনি শাসক হিসেবে দক্ষ ও খ্যাতিমান। ঐতিহাসিকগণ তাকে দিল্লির অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসেবে আখ্যায়িত করেন। ধর্মনিষ্ঠা, নমনীয় চরিত্র এবং প্রজা কল্যাণে নিবেদিত প্রচেষ্টার ফলে আদর্শ নরপতি অভিধা তিনি লাভ করেন ন্যায্যভাবে। ইংরেজ ঐতিহাসিক হেনরি ইলিয়ট এলফিন স্টোন তার সমালোচনায় কোনো ছাড় দেননি বটে, কিন্তু শেষ অবধি তিনি স্বীকার করেছেন তিনি একজন মহান সুশাসক, সুলতানি যুগের দ্য গ্রেট। ফিরোজ শাহ তুগলক ছিলেন একজন সুফি মুসলিম, যিনি ইসলামের আইন মেনে চলার চেষ্টা করেছিলেন এবং শরিয়া নীতি গ্রহণ করেছিলেন। তিনি ধর্মতত্ত্ববিদদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছিলেন। তিনি এমন প্রথা নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন যেগুলোকে গোঁড়া ধর্মতত্ত্ববিদরা ইসলাম বিরোধী বলে মনে করতেন। যার একটি উদাহরণ হলো মুসলিম মহিলাদের সাধুদের কবরে অর্থাৎ মাজারে বা গোরস্থানে উপাসনা করার জন্য যাওয়ার পথা নিষিদ্ধ করা হয়েছিল। ফিরোজ শাহ তুগলক তার জনগণের বস্তুগত কল্যাণ বৃদ্ধির জন্য অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করেছিলেন। মুসলমানদের ধর্মীয় শিক্ষাকে উৎসাহিত করার জন্য বেশ কয়েকটি মাদ্রাসা, ইসলামী ধর্মীয় বিদ্যালয় খোলা হয়েছিল। তিনি দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল স্থাপন করেছিলেন এবং ইউনানি চিকিৎসার উন্নয়নে চিকিৎসকদের উৎসাহিত করেছিলেন। তিনি দেওয়ানি খায়রাত বিভাগের অধীনে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য অর্থ প্রদান করেছিলেন। তিনি 1354 খ্রিস্টাব্দে হিসারে 300টিরও অধিক গ্রামে ফিরোজ শাহ প্রাসাদ কমপ্লেক্স নির্মাণ করেছিলেন এবং 5টি বড় খাল খনন করেছিলেন, যার মধ্যে পৃথ্বীরাজ চৌহানের যুগের পশ্চিম যমুনা খালের সংস্কার ছিল, যাতে সেচের মাধ্যমে শস্য ও ফল উৎপাদনের জন্য আরও জমি চাষের আওতায় আনা যায়। মোহাম্মদ বিন তুগলক অনেক অসন্তোষ ও জটিলতার মধ্য দিয়ে শেষ জীবন পার করেন। ফিরোজ শাহ এসবের মূলীভূত কারণের মোকাবেলা করেন। ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য তিনি নানা রকমের কর উঠিয়ে নেন। কৃষির উন্নতিকে তার সরকার বিশেষ গুরুত্ব দেয়। অনাবাদি জমিকে চাষের আওতায় আনা হয়। বিশাল আয়তনের খাল খনন করে অনুর্বর এলাকায় পানি পৌঁছে দেওয়া হয়। নদীর সাথে নদী ও হাওর বাওরের সংযোগ তৈরি করা হয়। এমন বড় প্রকল্প বাস্তবায়িত হয় 4টি। গভীর নলকূপ খনন করা হয় 150টি। জলসেচের ব্যবস্থাকে পৌঁছে দেওয়া হয় গ্রামে গঞ্জে। অপরদিকে বাঁধ নির্মাণ ও কৃষি পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা হয়। ফলে সাম্রাজ্য জুড়ে ঘটে কৃষি বিপ্লব। এর হাত ধরে আসে অর্থনৈতিক সমৃদ্ধি।
শামস ই সিরাজ আফিফে উল্লেখ করেন, প্রতিটি গৃহ খাদ্যশস্য, ঘোড়া ও বিছানাপত্রে পূর্ণ ছিল। প্রত্যেক পরিবারে স্বর্ণরূপের প্রাচুর্য ছিল। মহিলাদের প্রচুর অলংকার ছিল। সাধারণ মানুষও সুখী জীবন যাপন করত। দৈনন্দিন প্রশাসনের জন্য সুলতান ফিরোজ শাহ তুগলক ওয়ারাঙ্গলের দুর্গের পূর্বের কমান্ডার মালিক মকবুলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিলেন, যিনি ওয়ারাঙ্গল যুদ্ধের সময় বন্দী হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যখন তুগলক 6 মাসের জন্য সিন্ধু ও গুজরাটে অভিযানে ছিলেন এবং তার অবস্থান সম্পর্কে কোনো খবর পাওয়া যাচ্ছিল না, তখন মকবুল দিল্লিকে ক্ষমতার সাথে রক্ষা করেছিলেন। তুগলকের দরবারের উল্লেখযোগ্য সংখ্যক অভিজাতদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে প্রিয় এবং সুলতানের আস্থা ধরে রেখেছিলেন। সুলতান ফিরোজ শাহ তুগলক মকবুলকে ভাই বলে ডাকতেন। সুলতান মন্তব্য করেছিলেন যে খান-ই জাহান মালিক মকবুল ছিলেন দিল্লির প্রকৃত শাসক। ফিরোজ শাহ তামা ও রূপা মিশিয়ে এক ধরনের মুদ্রা চালু করেন। ভারতের ইতিহাসে তিনি প্রথম আধুলি, সিকি, দুয়ানি, আনি প্রভৃতি খুচরা মুদ্রা চালু করেন, যা পাকিস্তান আমলেও চলমান ছিল। বাংলাদেশে 70 ও 80-র দশকে গ্রামগঞ্জে সিকি, দোয়ানি ও আনির ব্যবহার ছিল। এখনও আধুলির চল রয়ে গেছে। মোহাম্মদ বিন তুগলকের সময় মুদ্রা নিয়ে পরীক্ষা নিরীক্ষার ফলে যে অভিজ্ঞতা অর্জিত হয়, ফিরোজ শাহ তাকে ইতিবাচকভাবে কাজে লাগান। যুদ্ধ জয় করে সাম্রাজ্য সম্প্রসারণের চেয়ে সাম্রাজ্যে ন্যায় বিচার নিশ্চিত করাকে তিনি গুরুত্ব প্রদান করেন। দরবারের প্রতাপের চেয়ে ন্যায় বিচারের প্রভাব অধিকতর দক্ষতার সাথে রাষ্ট্রকে গভীরতা দেয়। ফিরোজ শাহ একে কেবল বিশ্বাস করতেন না, এর চর্চাও করতেন সর্বাত্মকভাবে। তার রাজত্বকালে শরীয়ত আইন অনুসারে বিচার কাজ চলত। মুফতি আইন ব্যাখ্যা করতেন আর কাজী করতেন রায় প্রদান। নিজের লেখা ফুতুহ এ ফিরোজ শাহী গ্রন্থে ফিরোজ শাহ তার শাসন নীতিকে এক কথায় ব্যক্ত করেন। তার মতে, আমি একজন নিঃস্ব সেবক মাত্র। আল্লাহর ইচ্ছার মহিমাকে তার নগণ্য দাস হিসেবে আমি কেবল বাস্তবায়িত করবার চেষ্টায় আছি। ফিরোজ শাহ তুগলকের সময় হিন্দু ধর্মীয় গ্রন্থগুলি সংস্কৃত থেকে ফার্সি এবং আরবিতে অনুবাদ করা হতো। তার কাছে ফার্সি, আরবি এবং অন্যান্য ভাষার পাণ্ডুলিপির একটি বিশাল ব্যক্তিগত গ্রন্থাগার ছিল। তিনি মিরাট থেকে 2টি অশোক স্তম্ভ এবং হরিয়ানার যমুনানগর জেলার রাদৌরের কাছে তোপার সাবধানে কাটা এবং রেশমে মোড়ানো গরুর গাড়িতে দিল্লিতে নিয়ে এসেছিলেন। তিনি দিল্লিতে ফিরোজ শাহ কোটলায়, যেটা তার প্রাসাদ ছিল, সেই প্রাসাদের ছাদে এটা পুনর্নির্মাণ করেছিলেন। 1388 খ্রিস্টাব্দে যখন কুতুব মিনারে বজ্রপাত হয় এবং এর উপরের তলা ভেঙে পড়ে, তখন ফিরোজ শাহ তুগলকের সহায়তায় লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে কুতুব মিনারের উপরের 2টি তলা স্থাপন করা হয়। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন দিল্লির সালতানাতের তুগলক রাজবংশের 3য় সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসনকাল সম্পর্কে। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।